যে বিএনপি ক্ষমতার জন্য নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে। বিএনপিকে ঠেকাইতে চান, বিএনপি যাতে ক্ষমতায় না যাইতে পারে সেটার জন্য পরিকল্পনা গ্রহণ করেন, কিন্তু সেই পরিকল্পনায় যে ফ্যাসিবাদের ভূতরা আপনাদের বিরুদ্ধে ঢুকে যাচ্ছে সেটা কিন্তু নিজেরা বুঝতে পারেন না। আর যদি কিছুদিন যায় তাহলে সারা দেশের কি অবস্থা হবে জানি না, কারণ এই সরকার তো কোনো ম্যানেজমেন্ট দিতে পারছে না। কিন্তু সেই সময় বিএনপিকে ভুল বুঝেছেন যে বিএনপি ক্ষমতার জন্য নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে। বিএনপি ক্ষমতার জন্য না, বিএনপি দেশের স্বার্থে পাগল হয়েছে। দেশের অর্থনীতি খারাপ। আজকে যে রিকশাওয়ালারা, সাধারণ যারা মানুষ, মধ্যবিত্ত, তারা জানে যে দিন আনে দিন খায় তাদের কি অবস্থা। আর কিছুদিন গেলে মানুষ না খেয়ে মারা যাবে, কারণ দেশে কোনো নতুন চাকরির ব্যবস্থা হচ্ছে না, কোনো ইনভেস্টমেন্ট হচ্ছে না, বিদেশে কোনো রপ্তানি ঠিক মতো হচ্ছে না। আজকে যে গার্মেন্টস, সেই গার্মেন্টস অনেক জায়গায় বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে শ্রমিকদের কি অবস্থা হবে, সামাজিক কি অবস্থা হবে? আজকে লক্ষ লক্ষ দেশ মা বোনেরা আজকে গার্মেন্টসে কাজ করছে। শুধু চোখ বন্ধ করে চিন্তা করেন, যদি আজকে গার্মেন্টস বন্ধ হয়ে যায়, এই যে সমস্ত মহিলারা, মা বোনেরা আজকে ঢাকা শহরে, গাজীপুরে এসে চাকরি করছে, একটু ফেস পাউডার লিপস্টিক লাগানো শিখেছে, তারা কি গার্মেন্টস বন্ধ হয়ে গেলে আর গ্রামে ফিরে যাবে? গ্রামে ফিরে যাবে না। তখন এই ঢাকার সামাজিক অবস্থা কি হবে? তারা বেঁচে থাকার জন্য কি করবে? একটু কি আমরা চিন্তা করছি? আজকে নদীভাঙা মানুষ হাজার হাজার ঢাকা শহরের দিকে আসছে। আজকে ঢাকা শহরের ট্রাফিক যানজট দেখে আমরা সবাই হাই হুতাশ করি, কিন্তু এই মানুষগুলোর কথা একবারও চিন্তা করি না। হাদির অকালে চলে যাওয়ার পরে এখানে আর অন্য কোনো কিছু আলোচনা হতে পারে না, হাদিকে নিয়েই কথা বলতে হবে। হাদি কে ছিলেন, কেন হাদিকে চলে যেতে হলো, এই বিষয়টা নিশ্চয়ই আমরা ইতিমধ্যেই বুঝতে পেরেছি। হাদি একটি বিপ্লবের কথা চিন্তা করেছেন, এবং সেই বিপ্লবটি হলো আধিপত্যবাদের বিরুদ্ধে। তিনিও মনে করতেন যে জুলাইয়ের অভ্যুত্থান একটি বিপ্লব ছিল না, একটি অভ্যুত্থান ছিল, একটি বিপ্লবের জন্য প্রস্তুতি। তাই আমি বলবো, রিপন, খোকন, এখানে হতাশ হওয়ার কিছু নাই। বাংলাদেশের মানুষ বারবার সংগ্রাম করেছে এবং বারবার জয়লাভ করেছে, কিন্তু হয়তো জনগণের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা পূরণ হয় নাই। কিন্তু হতাশ হওয়ার কিছু নাই। আশার দিক এটাই যে কেউ কখনো আমাদেরকে দাবায় রাখতে পারে নাই। সেটা হয়তো কিছুদিনের জন্য পেরেছে, কিন্তু সব সময়ের জন্য পারে নাই। আজকে এই বিষয়টা পরিষ্কার। আমরা বারবার বলেছিলাম 5ই আগস্টের পরে যে আপনি স্বৈরাচারের ভূতকে প্রশাসনে, সমাজের বিভিন্ন জায়গায় দায়িত্ব রেখে সফলভাবে দেশ পরিচালনা করবেন, সফলভাবে একটি নির্বাচন করবেন, সফলভাবে দেশকে গণতান্ত্রিক পথে উত্তরণ ঘটাবেন, আর তারা বসে বসে কি আঙ্গুল চুষবে? তারা কখনোই সেটা হতে দেবে না।
এখন তো কিছুটা বুঝতে পারছেন উপদেষ্টারা। প্রথম দিকে সময়গুলো নষ্ট করেছেন। আমরা বলেছিলাম জুলাইয়ের অভ্যুত্থানের স্পিড থাকা অবস্থায় তাদেরকে সরাতে হবে, আবার একটি জাতীয় নির্বাচন করতে হবে, সংস্কার করতে হবে, বিচার করতে হবে। কিন্তু সেই সময় আমাদের কথা ভালো লাগে নাই। তাই এখনো বলি, যদি দেশটাকে রক্ষা করতে হয় তাহলে জুলাইয়ের স্পিড আবার আমাদের মাঝে নিয়ে আসতে হবে। ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য সৃষ্টি হয়েছিল সে ঐক্যটা আবার ফিরে আনতে হবে নির্বাচনটা অনুষ্ঠান করার জন্য। কারণ এই লড়াই কোনো সাধারণ লড়াই না। এই লড়াইটা আধিপত্যবাদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার লড়াই। এখানে তাদেরও স্বার্থ আছে, কাজে তাদের স্বার্থের জলাঞ্জলি তারা এত সহজে দিয়ে দিবে সেটাও ভাবার কোনো কারণ নাই। আর যারা যে সমস্ত বুদ্ধিজীবী, সাংবাদিক, গুণীজ্ঞানী লোকজন বলা শুরু করেছিলেন যে আওয়ামী লীগের প্রতি অবিচার করা হচ্ছে, তাদেরকে কেন নির্বাচনের সুযোগ দেওয়া হবে না, আজকে তারা যারা এই কথা বলেছে আজকে তাদেরকে আগে হাদির হত্যার জবাব দিতে হবে। কারা হাদিকে হত্যা করলো এটা পরিষ্কার, এটা পরিষ্কার হয়েছে। কিন্তু আমি ধিক্কার জানাই আজকের এই সরকারকে, এই পুলিশকে, যে আপনারা এত পারদর্শী, একটা চিহ্নিত খুনি যাদেরকে আপনারা চিনেন, যার একটি অতীত রেকর্ড আছে, আপনারা নিজেরাই বলেছেন, সাংবাদিকরা পত্রিকায় ছাপিয়ে দিয়েছে, তারপরেও কেন পারলেন না সেই খুনিকে গ্রেপ্তার করতে? এই ব্যর্থতা কার? মার মেয়েকে হত্যা করা হলো, একটি বাড়ির কাজের মহিলা, কয়েক ঘন্টার মধ্যে তাকে গ্রেপ্তার করতে পারলেন, আর হাদির খুনিকে গ্রেপ্তার করতে পারলেন না। এটা কি মেনে নেওয়া যায়? এটাকে মেনে নেওয়া যায় না। তার মানে শস্যের মধ্যে ভূত, কাজেই ভূত রেখে কোনোভাবে আপনি ভালো কোনো কাজ করতে পারবেন না, তারা করতে দিবে না। তাই সমাবেত বন্ধুগণ, এখনো সময় আছে, বলবো জাতিকে ঐক্যবদ্ধ করেন। ক্ষমতা নিয়ে কামড়াকামড়ি করার দরকার নাই। দেশ যদি ঠিক করতে না পারি, আধিপত্যবাদের হাত থেকে যদি আমাদেরকে রক্ষা করতে না পারি, তাহলে শুধুমাত্র স্বপ্নের ক্ষমতায় বিভোর হয়ে কোনো লাভ হবে না। বিএনপিকে ঠেকাইতে চান, বিএনপি যাতে ক্ষমতায় না যাইতে পারে সেটার জন্য পরিকল্পনা গ্রহণ করেন, কিন্তু সেই পরিকল্পনায় যে ফ্যাসিবাদের ভূতরা আপনাদের বিরুদ্ধে ঢুকে যাচ্ছে সেটা কিন্তু নিজেরা বুঝতে পারেন না। তাই ভাইরা আমার, আজকে সমস্যা অনেক, সমস্যা আজকে অনেক, কিন্তু মূল সমস্যা দেশের অর্থনৈতিক সমস্যা। আজকে এখানে শুনলেন ডেমরা শ্যামপুর এলাকার গ্যাসের কি অবস্থা। আমি বলবো ডেমরা শ্যামপুর না, আজকে ঢাকা শহরের এটা চিত্র। ঢাকা শহরের সব জায়গায় এটাই অবস্থা। আর যদি কিছুদিন যায় তাহলে সারা দেশের কি অবস্থা হবে জানি না। কারণ এই সরকার তো কোনো ম্যানেজমেন্ট দিতে পারছে না, কোনো ব্যবস্থাপনা নাই, মিসম্যানেজমেন্ট। আজকে গ্যাসের সংকট, আজকে বিদ্যুতের সংকট,
আজকে পানির সংকট, আজকে খেটে খাওয়া মানুষের বেঁচে থাকার সংকট। কেন মানুষ আন্দোলনে অংশগ্রহণ করেছিল? মানুষ অংশগ্রহণ করেছিল যে আমার পেটে ভাত দিতে হবে, আমার চিকিৎসা ঔষধ দিতে হবে, আমার শিক্ষার ব্যবস্থা থাকতে হবে, আমার চিকিৎসার ব্যবস্থা থাকতে হবে, এবং সেটা নিশ্চিত করার জন্য একটি গণতান্ত্রিক সরকার দরকার হবে। কিন্তু এই সরকার ক্ষমতায় আসার পরে সেই জিনিসটা তারা বুঝতে পারে নাই। তারা মনে করেছে অফুরন্ত সময় তাদের হাতে, কিন্তু সময় যে বয়ে যাচ্ছে, বারবার আমরা বলেছি সময় বয়ে যাচ্ছে, এক সময় আর সময় পাবেন না। যেমন এখন যে অবস্থা আপনাদের শ্যাম রাখি না কুল রাখির অবস্থা, এই জন্যই তো আমরা বলেছিলাম 6 মাস 9 মাসের মধ্যে আপনি যা সংস্কার করার করেন, বিচার ব্যবস্থাকে ত্বরান্বিত করেন, তারপরে আপনি নির্বাচনে যান। কিন্তু সেই সময় বিএনপিকে ভুল বুঝেছেন যে বিএনপি ক্ষমতার জন্য নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে। বিএনপি ক্ষমতার জন্য না, বিএনপি দেশের স্বার্থে পাগল হয়েছে। দেশের অর্থনীতি খারাপ। আজকে যে রিকশাওয়ালারা, সাধারণ যারা মানুষ, মধ্যবিত্ত, তারা জানে যে দিন আনে দিন খায় তাদের কি অবস্থা। আর কিছুদিন গেলে মানুষ না খেয়ে মারা যাবে, কারণ দেশে কোনো নতুন চাকরির ব্যবস্থা হচ্ছে না, কোনো ইনভেস্টমেন্ট হচ্ছে না, বিদেশে কোনো রপ্তানি ঠিক মতো হচ্ছে না। আজকে যে গার্মেন্টস, সেই গার্মেন্টস অনেক জায়গায় বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে শ্রমিকদের কি অবস্থা হবে, সামাজিক কি অবস্থা হবে? আজকে লক্ষ লক্ষ দেশ মা বোনেরা আজকে গার্মেন্টসে কাজ করছে। শুধু চোখ বন্ধ করে চিন্তা করেন, যদি আজকে গার্মেন্টস বন্ধ হয়ে যায়, এই যে সমস্ত মহিলারা, মা বোনেরা আজকে ঢাকা শহরে, গাজীপুরে এসে চাকরি করছে, একটু ফেস পাউডার লিপস্টিক লাগানো শিখেছে, তারা কি গার্মেন্টস বন্ধ হয়ে গেলে আর গ্রামে ফিরে যাবে? গ্রামে ফিরে যাবে না। তখন এই ঢাকার সামাজিক অবস্থা কি হবে? তারা বেঁচে থাকার জন্য কি করবে? একটু কি আমরা চিন্তা করছি? আজকে নদীভাঙা মানুষ হাজার হাজার ঢাকা শহরের দিকে আসছে। আজকে ঢাকা শহরের ট্রাফিক যানজট দেখে আমরা সবাই হাই হুতাশ করি, কিন্তু এই মানুষগুলোর কথা একবারও চিন্তা করি না। আপনি একদিনের শোক প্রকাশের জন্য বলেছেন, আপনার সাথে আমরা সহমত, কিন্তু আবার বলছি, আপনি সবাইকে ডাকেন, জাতীয় ঐক্যমত্য সৃষ্টি করেন, সবাইকে নিয়ে নির্বাচনে যান, এবং একটি নির্বাচিত সরকারের কাছে আপনি দায়িত্ব অর্পণ করেন। একটি নির্বাচিত দুর্বল সরকার না, একটি শক্তিশালী সরকার দরকার হবে, যারা অন্তত এই যে ভারতে পালিয়ে যাচ্ছে, কেন পালিয়ে যায়? কেন সীমান্ত বন্ধ হয় না? সীমান্ত কেন বন্ধ হয় না? আজকে তা আমাদের একটা, যারা গরু বিক্রি করে খায় বা একটা সাধারণ কৃষক, সীমান্তের ধারে কাছে গেলে তাকে গুলি করে হত্যা করা হয়। আর আমার এখান থেকে যখন একটা সন্ত্রাসী পালিয়ে যায়, তখন কি তাকে সাদরে গ্রহণ করে ভারত? এই কারণেই তার সাথেও খোলামেলা কথা বলতে হবে। একটা প্রতিবেশী রাষ্ট্রের সাথে কি আচরণ হয়, এটি স্বাধীন দেশের সাথে কিভাবে কথা বলতে হয়, ব্যবস্থা হয়, সেটা অবশ্যই নিশ্চিত করতে হবে। সেটার জন্য একটি নির্বাচিত সরকার দরকার। তাই ভাইরা আমার,
আমরা জানি আজকে হাদিকে হত্যা করা হয়েছে এই নির্বাচনী প্রক্রিয়াকে বানচাল করার জন্য, একটি গণতন্ত্র যাতে না আসে সেটাকে বানচাল করার জন্য। কাজে আমাদেরকেও চিন্তা করতে হবে আমরা কি তাদের সেই ইচ্ছা বাস্তবায়ন হতে দেব কিনা। আমরা কি হাদির মৃত্যুকে ব্যর্থ হতে দেব কিনা। যদি ব্যর্থ হতে দিতে না চাই তাহলে এই দেশ আমাদের বারবার আন্দোলন করছে, এই আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনাকে তাড়িয়েছে। নিশ্চয়ই শেখ হাসিনার আবার সেই হম্বি তম্বি শোনার জন্য না, তার রক্তচক্ষু দেখার জন্য না, ওখানে বসে থেকে সে হুকুম দিয়ে হত্যা করবে আর তার বিচার হবে না। তার দোসররা এখনো বিভিন্ন জায়গায় আরামে বসে থাকবে, এটা কখনো হতে পারে না। সেই কারণেই পরিষ্কারভাবে আজকে আমাদের সংগ্রাম আধিপত্যবাদীদের বিরুদ্ধে সংগ্রাম। আধিপত্যবাদীদের পক্ষে যারাই কথা বলবে তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে আমাদের। এছাড়া এই দেশটাকে আমরা রক্ষা করতে পারবো না। আমার দেশ আমাকেই রক্ষা করতে হবে। আর যারা এখনো আমাদেরকে অন্য দৃষ্টিতে দেখছেন তাদেরকে বলবো, বাংলাদেশকে হজম করতে চায়েন না, বাংলাদেশকে হজম করা যাবে না, অত সহজ না। রক্ত দিয়ে যুদ্ধ করে আমরা দেশটা স্বাধীন করেছি। আজকে রক্ত দিয়ে, মা বোনের ইজ্জত দিয়ে আজকে ফ্যাসিবাদকে আমরা তাড়িয়েছি। প্রয়োজনে এই সংগ্রামকে আরো দীর্ঘায়িত করতে হবে, কিন্তু কোনোভাবে আপোষের ফর্মুলায় যাওয়া যাবে না। তাই ভাইয়ের আমার, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে, আন্দোলন শেষ হয়ে যায় নাই, বিপ্লব শেষ হয়ে যায় নাই। চূড়ান্ত বিজয়ের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য আমাদেরকে সামনের দিকে নিয়ে যেতে হবে, তাহলে আমরা এই দেশটাকে সামনের দিকে নিয়ে যেতে পারবো, শত্রুদেরকে মোকাবেলা করতে পারবো। এবং সত্য কথাটা সাহসের সাথে আমাদেরকে বলতে হবে। যেমনিভাবে আমার যে ভাই আজকে রক্ত দিয়ে গিয়েছেন কিন্তু আপোষ করেন নাই, সাহসের সাথে বিদ্রোহ করেছেন, সত্য কথাটা বলেছেন। তাই আমাদের সবাইকে তার সেই হাদির পথ ধরে আমাদেরকে সামনের দিকে এগুতে হবে এবং আমাদের এই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যে আধিপত্যবাদ বিরোধী শক্তিকে খতম করে আমার স্বাধীনতাকে সমুন্নত রাখতে হবে। এই আশা পোষণ করেই আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বক্তব্যের পরে আমাদের আর বক্তব্যের কোনো সুযোগ নেই। তারপরে আমি দুই একটি কথা বলবো, কারণ যেহেতু সালাম ভাই এই ঢাকা সিটি কর্পোরেশনের দায়িত্ব ছিল বিভিন্ন সময়, এবং সালাম ভাই ড্যামরা, যাত্রাবাড়ি, গ্যাস সংকট, এই সংকট আর আসলে সংকটটা কী জন্য হয়েছে ঘনীভূত হচ্ছে, এবং সংকট আমরা দেখেছি বিগত সময় অবৈধ সংযোগের কারণে অনেক অসাধু ব্যবসায়ী, অনেক অসাধু ঠিকাদাররা যারা হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে বিভিন্ন অবৈধ সংযোগ দিয়ে। এই সংযোগ বিচ্ছিন্ন না করলে আমাদের মতো যারা নিরীহ গ্রাহক বা যারা ওই এলাকার বাসিন্দা তারা গ্যাস সংকট হবে। আমি মনে করি গ্যাস সংকট উত্তরণের জন্য আসলে সঠিক পদক্ষেপ নেওয়া উচিত। আমি তিতাস গ্যাস সহ এখানে যারা গ্যাসে কর্মকর্তা আছে এবং পেট্রো বাংলা সহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দ্রুত সময় জনসাধারণের বসবাসযোগ্য যে গ্যাস, সেই গ্যাস সংযোগ করুন এবং অবৈধ কানেকশন আপনারা বাতিল করুন। প্রিয় বন্ধুরা আমার, আসলে অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয়, গতকাল রাত্রে আসলে ওসমান হাদির উপর যে সন্ত্রাসী হামলা হয়েছে, সেই সন্ত্রাসী হামলা ওসমান হাদি আমাদের মাঝে নেই। এই কথা শোনার পরে আমাদের আবেগ, হৃদয় ক্ষত বিক্ষত হয়ে গেছে। আমরা আসলে বিগত সময়ে আন্দোলন সংগ্রামে আমাদের যে ওসমান হাদি ছিল একটা নিঃস্বার্থ দেশপ্রেমিক, এবং দেশ এবং দলের প্রয়োজনে ওসমান হাদির যে ভূমিকা ছিল সে অত্যন্ত অবিস্মরণীয়। আমি এটা অস্বীকার করার মতো না।
নয়। আজকে আমরা যারা রাজনীতি করি, আমরা রাজনৈতিক কর্মী, আমরা বিরোধী দলের সময় ছিলাম এবং ফ্যাসিবাদ এবং শেখ হাসিনার শাসন আমলে ছিলাম। আমরা যখন পুলিশ প্রশাসনকে এবং রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহারকে উপেক্ষা করে আমরা যখন আন্দোলন সংগ্রাম করেছিলাম, তখন আমরা নিরাপত্তাহীনতা ভুগেছি। আজকে আমাদের সালাম ভাই বক্তব্য দিবে, আমি এই বলে আমি আজকে ডেমরা যাত্রাবাড়ি গ্যাস সংকট উত্তরণের জন্য সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য আমি উদারতা আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। কিন্তু আমরা মনে করি যে তারই পক্ষান্তরে যেই প্যাসিবাদের লুটতরাজের কারণে প্যাসিবাদদেরকে বিদায় দিতে হয়েছে, আজকেও সেই লুটপাতের সেই স্বপ্ন, যেই মামলা হামলা, জেল জুলুম, যেগুলির জন্য যে আমরা রাজপথ থেকে আন্দোলন করে আমরা প্যাসিবাদ দৌড়েছি, আজকে সেই রাজপথে আবার আমাদেরকে আসতে হয়েছে গ্যাস সংকটের প্রতিবাদে। কিন্তু আমাদের এই গ্যাস বিদ্যুৎ অবৈধ চুক্তির মাধ্যমে আমাদের দেশের সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটিয়ে আমরা ভিন দেশের অন্য পার্শ্ববর্তী দেশের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে থাকি। প্রিয় ভাইরা আমার, শেষে একটা কথাই শেষ করবো, এমনিভাবেই আমাদের ওসমান হাদি ভাইও এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আজকে আন্দোলন করতে গিয়ে সেই স্বৈরাচারী দুঃশক্তির হাতে মৃত্যুবরণ করেছেন। আমাদের আবরার ফারাক্কা নিয়ে কথা বলতে গিয়ে তিনিও হতাহত হয়েছেন। কিন্তু আজকে আমরা ডেমরা যাত্রাবাড়ি বাসী আজকে আপনাদের সামনে উপস্থিত হয়ে ডেমরাবাসীর পক্ষ থেকে আমরা বলবো, আমরা গ্যাস উত্তোলনের গ্যাস আদায় করা ছাড়া আমরা রাজপথ থেকে প্রয়োজনে কঠিনতম আন্দোলনের মাধ্যমে আমাদের গ্যাস আদায় করা পর্যন্ত আমরা গড়ে ফিরব না। ধন্যবাদ সবাইকে। আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।